১৯৮৫ সাল, একই বছরে জন্মগ্রহণ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আর ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ। তারপর যখন ফুটবলে পা রাখা হলো, তারপর একটা দীর্ঘ সময় তারা রিয়াল মাদ্রিদে একই সাথে কাটিয়েছেন। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো, ভাইয়ের মতো একই সাথে কিন্তু আসলে তারা দুজন খেলেছেন। বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো, আর রিয়াল মাদ্রিদ ছেড়ে এখন এসি মিলানে খেলছেন লুকা মদ্রিচ। তাই এই দুই বন্ধুর বা দুই সতীর্থের এই যে মুখোমুখি লড়াই, অর্থাৎ পর্তুগাল আর ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32-তে তারা মুখোমুখি হচ্ছে। সো এই দুই বন্ধুর যে কোনো এক বন্ধুকে বিদায় নিতে হবে। আর এবারের বিশ্বকাপটাই হতে যাচ্ছে এই দুই সতীর্থের শেষ বিশ্বকাপ, আর একই সাথে হতে যাচ্ছে শেষ টুর্নামেন্ট। অর্থাৎ তাদের শেষবারের মতো একটা মুখোমুখি হওয়ার সুযোগ। আর এই দুই বন্ধুর শেষ টুর্নামেন্ট হয়তোবা আর কোনোদিনও এই দুই বন্ধুর বা দুই সতীর্থের একসাথে খেলা দেখার সুযোগ পুরো ফুটবল বিশ্বের আর কখনোই দেখার সৌভাগ্য হবে না। তাই এই ম্যাচটা বিশেষ একটা গুরুত্ব বহন করছে, সেটা বলার কোনো আর অপেক্ষা রাখে না। ক্রোয়েশিয়া আর পর্তুগাল ম্যাচ কি মনে হচ্ছে আপনাদের, কে জিততে পারে? অনেকে বলা বলি করতেছে যে বিগত সালের পারফরমেন্স বা আগের হিস্ট্রি অনুযায়ী পর্তুগাল হয়তো বা ক্রোয়েশিয়া থেকে বেশ এগিয়ে আছে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু বর্তমান পরিস্থিতি বা বর্তমান সময়ে পর্তুগালের খেলার যে অবস্থা বা ক্রোয়েশিয়ার খেলার যে অবস্থা, সেই খেলার দেখে আপনাদের কি মনে হচ্ছে? পর্তুগাল কি খুব সহজেই কি আসলে ক্রোয়েশিয়াকে বিট করতে পারবে? কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব কষ্ট হয়ে যাবে। মুখোমুখি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো আর তারই রিয়াল মাদ্রিদের সতীর্থ লুকা মদ্রিচ। এখন এই পুনর্মিলনের যে দুই কান্ডারি, সেই দুই কান্ডারির বয়সও কিন্তু বেশ বেড়েছে। কিন্তু লুকা মদ্রিচ এখনো আসলে নিজেকে যেভাবে চেনাচ্ছেন, সেই জায়গাতে রোনালদো কিন্তু খুব বেশি আসলে নিজেকে এবার ফুটিয়ে তুলতে পারছেন না। হ্যাঁ, উজবেকিস্তানের বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন ঠিকই, কিন্তু তারপরও তার খেলা নিয়ে এবার যথেষ্ট সমালোচনা রয়েছে। আর এছাড়াও তার টিমের মধ্যে যে তার অবস্থান বা সবকিছু মিলিয়ে আসলে তাকে নিয়ে একটা টানাপোড়েনের মধ্যেই আছে হয়তোবা পর্তুগাল। কিন্তু এখনো পর্যন্ত ৩টা ম্যাচই খেলে ফেলেছেন তিনি গ্রুপ পর্বের। ৩টা ম্যাচ খেলার পরে তিনি গোল পেয়েছেন মাত্র ২টো। আর ইন টোটালি তিনি যে পুরো 90 মিনিটসের যে খেলা, সেখানে তিনি ২৭ অর্থাৎ ২৭০ মিনিট তিনি পুরো মাঠে ছিলেন। তার যে আসলে পারফরম্যান্স হওয়ার কথা, সেই পারফরম্যান্সটা কিন্তু আসলে তার থেকে পাওয়া যায়নি। অন্যদিকে লুকা মদ্রিচকে যদি আমরা দেখি, তিনি কিন্তু তার যে ধারাবাহিকতা, তিনি এখনো যেন সে আগের লুকা মদ্রিচই আছেন। অর্থাৎ তিনি আগে যেমন ছিলেন, তার তরুণ বয়সে যেমন ছিলেন, হয়তোবা বয়সের কারণে কিছুটা হেরফের হয়েছে, কিন্তু আলটিমেটলি তার খেলাও এখনো মানুষ দেখলে খুব পছন্দ করে। এবার আসি আমরা মেইন আলোচনায়, সেটা হচ্ছে যে এই ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের যে হিস্ট্রি, সেটা কি বলছে জানেন? ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের হিস্ট্রি বলছে যে ক্রোয়েশিয়ার সাথে এখনো পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল। এখন সেই ১০ বারের মধ্যে ৭ বারই পর্তুগাল জিতছে, আর একবার মাত্র জিতছে হচ্ছে ক্রোয়েটরা। সো লুকা মদ্রিচের এই টিমটার জন্য এবার একটা বড় একটা চ্যালেঞ্জ। সো এত বছর ধরে তারা মানে অনেকবার হেরেছে, সো এবার একটা প্রতিশোধের একটা বড় একটা সুযোগ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারা বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপে এর আগে কখনোই এই দুই দল মুখোমুখি হয়নি, এবং এই দু দল সব থেকে বেশিরভাগ সময়টাই কাটাইছে উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতে। আর সেখানে ৬টা নেশনস লিগের ম্যাচ খেলা হয়েছে, আর ৪টা খেলছে ফ্রেন্ডলি ম্যাচ। সব মিলিয়ে ৭ জয় আছে পর্তুগালের, আর একটা জয় আছে মাত্র ক্রোয়েশিয়ার। সেই পরিসংখ্যানের দিক থেকে হয়তোবা পর্তুগিজরা অনেকটা এগিয়ে থাকবে, কিন্তু এবারের যে ধারাবাহিকতা বা এবারের বিশ্বকাপের আসলে যেভাবে রোমাঞ্চ দেখা যাচ্ছে, সেই রোমাঞ্চ তুলনা করলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হ্যাঁ, ক্রোয়েশিয়া এবার একটা অঘটন ঘটালে ঘটাতেও পারে। অন্যদিকে পর্তুগালের প্রথম থেকে যদি বলে, যে পর্তুগালের ডিফেন্সে আছে নুনো মেন্ডেস, এছাড়া রুবেন দিয়াজ, এছাড়া আছে জোয়াও কানসালো। এবং এই জোয়াও কানসালো আর নুনো মেন্ডেস এই দুজনে কিন্তু আসলে একদম উপরে উঠে যেতে পারে, আবার টাইম টু টাইম পিছনেও চলে আসতে পারে। সো এটা ছাড়াও মাঝখানে আমার আছে দুজন কান্ডারি, যারা আসলে এবারে বিশ্বকাপে এবার আসার আগে এই দুজনকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল, কিন্তু আদতে এবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আসলে সেরকম ছন্দ কিন্তু আসলে দেখাতে পারছে না ভিতিনহা কিংবা নেইভেস, যাদের কথাই বলি না কেন। সো এই পর্তুগালের যে মিড লাইনে এছাড়াও আমরা যদি বলি জোয়াও ফেলিক্স আছে, ব্রুনো ফার্নান্দেজ আছে, ওই পাশে এখন পেদ্রো নেতো আছে। সো সবকিছু মিলাইয়া মিডফিল্ডটা আসলে স্ট্রং থাকলেও তাদের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় খুব একটা কম্বিনেশনের একটা ঘাটতি তো অবশ্যই আছে, যেটা না হলে আসলে পর্তুগালের সাথে গ্রুপ পর্বে যাদের খেলা পড়েছে প্রত্যেকটা দলের সাথে আসলে পর্তুগালের জয়ের কথাই ছিল। তো আলটিমেটলি পর্তুগাল কিন্তু সবগুলো ম্যাচ জেতে নাই। সো
পর্তুগাল শুধুমাত্র উজবেকিস্তানের সাথে 5টা গোল দিছে, বাকি কলম্বিয়ার সাথেও কিছু করতে পারে নাই, ডিআর কঙ্গো যারা 52 বছর পর বিশ্বকাপ খেলতে আছে তাদের সাথেও কিছু করতে পারে নাই। তো এই দিক থেকে পর্তুগাল কিন্তু আমার সিরিয়াল অনুযায়ী অনেকটা পিছিয়ে থাকবে। আর আমরা যদি একটু মজা করে বলি যে ওই যে সিমসনের কার্টুনে সেখানে তো পর্তুগালকে তো আসলে চ্যাম্পিয়ন বানায় দেওয়া হয়েছে, এগুলো আসলে আমি জানি না কি হবে ম্যাচে বা একদম শেষ পর্যন্ত কি হবে। এগুলো অনেক সব ফাও জিনিসপত্র, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ডস অফ কি বলবো, যাই হোক না কেন এটা নিয়ে আসলে এত ভাবা চিন্তার কিছু নেই। আমরা বর্তমান নিয়ে কথা বলি, বর্তমানে দলটার কি অবস্থা, বর্তমানে আসলে কেমন খেলছে পর্তুগাল, আমাদের সেটা বিবেচনা করে আমাদেরকে সামনে আগাতে হবে। সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে পর্তুগালের আসলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা খুব টাফ হয়ে যাবে। আর এবার আমরা যদি বলি যে ক্রোয়েটদের কথা, ক্রোয়েটদের কারা কারা আছে, ক্রোয়েটদের আছে হচ্ছে ভুদিমির, ভুদিমির একেবারেই সামনে আছে অর্থাৎ স্ট্রাইকে আছে, এছাড়াও পেরিসিচ আছে, তারপরে কোভাসিচ আছে, মদ্রিচ আছে। সো ক্রোয়েশিয়ার মিডফিল্ডটাও কিন্তু আসলে মোটামুটি বলতে গেলে স্ট্রং, এত দুর্বল ভাবার কিছু নাই। সো ক্রোয়েশিয়া যে এবার কিছু একটা ঘটাবে না, আর গ্রুপ পর্বে তারা কিন্তু 2টা ম্যাচ জিতছে, আপনি যাই বলেন না কেন 2টা ম্যাচ জিতে তারা নকআউট পর্বে আসে। সো তাদের জন্য আসলে এটাও একটা বাড়তি অনুপ্রেরণা যোগাবে। আর পরপর 2টো বিশ্বকাপে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। সো তাদের জন্য পর্তুগালকে হারানোটা অনেক বড় একটা রোমাঞ্চ যে কিছু হবে এমন কিছুই না, হয়তো বা তারা ঠিক মতো খেললে পর্তুগালকে তারা হারায়ও দিতে পারে। এখন আসলে দেখা যাক কি হয়, যে পর্তুগাল জিতে নাকি ক্রোয়েশিয়া জিতে। এবার আমরা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদো তার এই 20 বছর অর্থাৎ মেসির সাথে মোটামুটি 6 নম্বর বিশ্বকাপই এবার খেলতেছে বলতে গেলে যে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই দীর্ঘ 20 বছর অর্থাৎ 2006 থেকে 2026 প্রায় 600-650 মিনিটের মতো তিনি মাঠে ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি একটি গোলও বের করতে পারেননি নকআউট পর্বের ম্যাচে। সো এবার তার জন্য একটা বড় পরীক্ষা হইতে পারে এই ক্রোয়েশিয়ার ম্যাচটা। সো সেই জায়গা থেকে যদি বলা যায় তাহলে এবার এই দুটো দলের মধ্যে লড়াইটা হবে মূলত মাঝ মাঠে, অর্থাৎ কোভাসিচ কিংবা পেরিসিচ কিংবা লুকা মদ্রিচ বনাম বলতে গেলে ডান পাশে আছে বার্নার্ডো সিলভা আর অথবা পেদ্রো নেতো, আর আমার মিডে আছে ব্রুনো ফার্নান্দেস, আর পিছনে জোয়াও নেভেস আর ভিতিনহা। সো এই পুরো খেলাটার মধ্যে সব থেকে আকর্ষণ হতে পারে যে কে আসলে মিডের দখলটাকে ধরে রাখতে পারবে। মূলত পর্তুগাল তাদের যে গতি আর তাদের দলের যে একটা ডেপথ, এই ডেপথটাকে তারা চাপ হিসেবে আসলে বড় ব্যবহার করার একটা পায় তারা চালাবে, এটা অবশ্যই। আর একইভাবে ক্রোয়েশিয়াও কিন্তু জানে যে পর্তুগাল তাদের এই পাওয়ারটাকে কাজে লাগাবে। ক্রোয়েটদের টার্গেট যেটা থাকবে যে তাদের এই পাওয়ারটাকে যেন মাঝ মাঠেই শেষ করে দেওয়া যায়, অর্থাৎ পেরিসিচ, কোভাসিচ কিংবা লুকা মদ্রিচ, ব্রোভাভিচ এরা সবাই মিলে চেষ্টাটা এটাই করবে যাতে পর্তুগাল যেন কোনো মতেই আক্রমণে ভিতরে না যেতে পারে, আর বলটা যেন কোনো মতে রোনালদোর হাতে না যায়। কারণ রোনালদো এমনই একজন মানুষ, তাকে নিয়ে যতই সমালোচনা করা হোক না কেন, দিন শেষে তিনি যতবারই সমালোচিত হয়েছেন তিনি কিন্তু ততবারই ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন। সো এবারের বিশ্বকাপটা আসলে চমকের একটা বিশ্বকাপ। তো চমকের বিশ্বকাপে অনেক চমক দেখা যাবে। মাত্র তো আসলে চমকের রাউন্ড অফ 32 শুরুই বলতে গেলে, এখনো তো অনেকগুলো ম্যাচ বাকি আছে, দেখা যাক কি হয়। ধৈর্য ধরি, খেলা দেখতে থাকি, আনন্দ পাই, উত্তেজনায় ভাসি, কি হবে সেটা পরের প্রশ্ন। সো দেখাই যাক না কি হয়। পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কার হাতে উঠবে শেষ 16 টিকিট, সেটা অবশ্যই আমাকে আপনারা কমেন্টে নিজেদের একটা মতামত হিসেবে জানিয়ে দিন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেল বিয়ন্ড অন সাইড একে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।